ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা প্যাসেজ ন্যারেশনের শেষ পার্ট নিয়ে কথা বলবো। তো ওকে, এখন আমি একটু বাক্য লিখব। ওকে ভিউয়ার্স, তাহলে আমরা দেখবো যে এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রেখেছি। আসলে কখনো কখনো এমন হয় যে আমরা এমন কিছু মানুষের মুখে এমন কথা শুনি আসলে যেটা হয়তো বা আমরা মনে করি তার সঙ্গে যাচ্ছে না। ঠিক সেক্ষেত্রে তখন আমরা একটু বিস্মিত হয়ে যাই। যেমন এখানে হয়তো বা ইউ আর গোয়িং টু ঢাকা, এখানে হয়তো বা আমি অনেক ছোট বা আসলে আমি ঢাকা যাওয়ার যোগ্য নেই, কিন্তু আমি যাওয়ার কথা বলেছি। তখন আসলে একজন বিস্মিত হয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে এই টোনটাকে চেঞ্জ করে বলছে ইউ আর গোয়িং টু ঢাকা। এই যে টোন মুডটা চেঞ্জ হওয়ার কারণেই কিন্তু এখানে ইন্টারোগেটিভ চিহ্নটা দেওয়া হয়েছে। যদি কখনো এরকম অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে ইন্টারোগেটিভ চিহ্ন দেওয়া থাকে তাহলে আমরা শুধু একটা বিং সারপ্রাইজ নেব। বিং সারপ্রাইজ দিয়ে বাক্যটাকে শুরু করব। বিং সারপ্রাইজ, বাকি নিয়ম ইন্টারোগেটিভের মতোই থাকবে। বিং সারপ্রাইজড, she asked me ইনভার্ট কমা থেকে if, তাহলে যা আছে ওইভাবেই অ্যাসার্টিভ হবে। ইফ আই ওয়াজ গোয়িং টু ঢাকা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমরা যদি পরের নিয়মে চলে যাই, আমরা যদি পরের এই সেন্টেন্সটা দেখি তাহলে দেখা যাবে যে আর ইউ ফ্রেন্ডস, শি সেড টু আস লাফিং। এই পর্যন্ত বাক্যটা কিন্তু ঠিকই ছিল। আসলে এই যে এখানে একটা বাড়তি অংশ দেওয়া আছে, তো আসলে এই যে প্যাসেজ ন্যারেশনের নিয়ম যে হচ্ছে রিপিটিং ভার্বে যদি বাড়তি কোনো অংশ দেওয়া থাকে, সেটা হতে পারে কোনো ফ্রেজ কিংবা ক্লোজ কিংবা কোনো প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশ। এখন ফ্রেজ, ক্লোজ, প্রেজেন্ট পার্টিসিপল কি সেটা নিয়ে আমাদের অন্য ক্লাস দিতে হবে, কিন্তু আপাতত আমাদেরকে মনে রাখতে হবে যে যদি রিপিটিং ভার্বে যদি কোনো বাড়তি অংশ দেওয়া থাকে তাহলে সেই বাড়তি অংশটি ডিরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট করার সময় সেটা অপরিবর্তিত অবস্থায় শুরুতেই বলবে। তাহলে লাফিংটা আমাদের শুরুতে আসছে, লাফিং। তাহলে বাকি নিয়ম ঠিক থাকবে। তারপরে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স সেই হিসাবেই হবে। তাহলে কি হবে? শি আস্কড আস। ইনভার্টেড কমা উঠে গেলে কি হবে? ইফ। ইফটা এসে এই আজকে ধরে কি হবে? উই। তাহলে ইফ উই ওয়ার ব্রাদার্স। তাহলে আমরা দেখলাম যে যদি কোনো প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশ বা ফ্রেজ ক্লোজ থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় সেটি অপরিবর্তিত অবস্থায় শুরুতে বসবে। যদি আমরা যাই তাহলে কি দেখতে পারবো ভিউয়ার্স? তাহলে এই বাক্যটা আমরা লিখে ফেলেছি এবং এখানে আমরা দেখছি যে শি সেড টু মি, সে আমাকে বলল ফ্রেন্ড প্লিজ হেল্প মি। তাহলে আসলে এখানে প্লিজটা আমরা দিতেও পারি, নাও দিতে পারি, কিন্তু আসলে এই যে ফ্রেন্ড, আসলে এই অংশটা ছাড়াও কিন্তু বাক্যটা একদম কমপ্লিট ছিল। হেল্প মি, হেল্প মি, কিন্তু আমরা কি করেছি? হেল্প মি বাক্যটা ঠিক ছিল, কিন্তু এখানে একটা ফ্রেন্ড দেওয়া হয়েছে। এখন এই যে ফ্রেন্ড, অনেক সময় আমরা অনেকভাবে সম্বোধন করে থাকি। বন্ধু, অনেক ছোট বাচ্চাদেরকে দেখে আমরা বলে থাকি বাবারা তোমরা ওইদিকে যেও না। এই যে বাবারা, বন্ধু, বৎস, বয়েস, ছেলেরা, এই ধরনের যে শব্দগুলো থাকে এগুলোকে আমরা ভকেটিভ কেস বলি। ভকেটিভ কেস, আসলে ইংরেজিতে কেস আছে এটা আমরা জানি, তারই একটা অংশ হচ্ছে ভকেটিভ কেস। ভকেটিভ কেসের বাংলা হচ্ছে সম্বোধন কারক। এই সম্বোধন কারক যদি থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় আমরা এই সম্বোধন কারকের পরিবর্তে আমরা অ্যাড্রেসিং প্লাস কাকে সম্বোধন করছে? সে আমাকে সম্বোধন করছে, সেটা দিলাম অবজেক্ট। কিভাবে সম্বোধন করছে? অ্যাজ ফ্রেন্ড। তাহলে ভকেটিভ কেস যদি থাকে তাহলে সেটার জন্য আমরা অ্যাড্রেসিং প্লাস অবজেক্ট নিব প্লাস অ্যাজ প্লাস ভকেটিভ কেস, যেটাই থাকুক, সেটা ফ্রেন্ড হতে পারে, বয়েজ হতে পারে, গার্লস হতে পারে, এক্সেট্রা হতে পারে। তো আমরা সেটা দিব এবং বাকি যে নিয়মটা সেটা একই থাকবে। তাহলে এটা কি সেন্টেন্স? এটা হেল্প মি। এই হেল্প মি যদি আমরা বলি তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে অ্যাড্রেসিং মি অ্যাজ ফ্রেন্ডস, সে কি করছে? আমার কাছে সাহায্য, সে রিকোয়েস্টেড আর ইনভার্টেড কমা উঠে গিয়ে কি হবে? টু
হেল্পই থাকলো, আমরা জানি টু এর পর ভার্ব বেস ফর্ম হয়, আর এই মিটায় এসে শিখে ধরে কি হলো হার। তাহলে এইখানে মোস্ট যে জিনিসটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যদি এরকম ভোকেটিভ কেস থাকে তাহলে সেই ভোকেটিভ কেসের পরিবর্তে আমাদের ইনডাইরেক্ট করার সময় অ্যাড্রেসিং দিয়ে শুরু করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা একটি বাক্য লিখেছি, এখানে আসলে রিপোর্টিং ভার্বটা দেয়া নেই, রিপোর্টিং ভার্বটা সবার শেষে দেয়া আছে। এখান থেকে আমাদেরকে গেস করতে হবে বক্তা এবং শ্রোতা। তাহলে এখানে বলা আছে যে উইল ইউ হেল্প মি, ইনভার্ট প্রশ্নবোধক চিহ্ন ইনভার্ট কমা ক্লোজ, তুমি কি আমাকে সাহায্য করবে? কে কাকে বলছে সেটা দেয়া নেই। বাই মাই লাইফ, আমার জীবন দিয়ে হলো আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। শি সেড টু মি, সে আমাকে বলো, তার মানে আমি একজনকে বলেছি, একটা মেয়েকে বলছি যে, বা আমার বন্ধুকে বলছি যে তুমি কি আমাকে সাহায্য করবে, তখন সে আমাকে বললো যে হ্যাঁ আমি আমার জীবন দিয়ে হলেও তোমাকে সাহায্য করবো। তা আসলে অনেক সময় আমরা শপথ কাটি যে হ্যাঁ আমি আমার জীবন দিয়ে হলেও তোমাকে সাহায্য করব, আল্লাহর কসম বা আল্লাহর উপর ভরসা রেখে আমি বলছি। এই ধরনের ক্ষেত্রে আসলে এই বাই মাই লাইফ, বাই আল্লাহ, বাই গড, বাই জোফ, এই ধরনের জিনিসগুলো ব্যবহার হয়ে থাকে। তাহলে বাই আল্লাহ, বাই গড, বাই জোফ, এইগুলো যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করব সেটা আমরা এখন দেখব। তাহলে প্রথমে বাক্যটি রয়েছে উইল ইউ হেল্প মি, এবং শেষে আমরা রিপিটিং ভার্ব দেখে বুঝতে পারছি যে এটা আমার আর আরেকজনের ভিতর কথা হচ্ছে, তার মানে আমি একজনের কাছে সাহায্য চেয়েছি। তাহলে আই asked her if she would help me। এখন আমরা জানি শপথ কাটার ইংরেজি সোয়ার, আমরা বলি হ্যাঁ সোয়ার করছি। তাহলে এই যে বাই মাই লাইফ, বাই আল্লাহ, বাই গড, এগুলো থাকলে হবে কি সোয়ার, তার সাথে আমাদের একটা আইএনজি দিতে হবে, সোয়ারিং, সোয়ারিং প্লাস যেটা থাকবে, যদি আল্লাহ থাকে তো আল্লাহ, যদি গড থাকে তো গড, যদি জোব থাকে তো জোব। তাহলে এখানে আমাদের কি এসছে বাই মাই লাইফ, তাহলে এই মাইটা এসে কাকে ধরবে, এই শিকে ধরে কি হবে সোয়ারিং বাই হার লাইফ, হার লাইফ, তার জীবনের নামে শপথ কেটে সে কি বলছে রিপ্লাই, কি রিপ্লাই দিচ্ছে, আই উইল হেল্প ইউ, দ্যাট শি উড হেল্প মি। তাহলে আমরা দেখতে পেলাম যে এরকম যদি বাই আল্লাহ, বাই গড, বাই জোফ, বাই মাই লাইফ এগুলো থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় এগুলোর সাথে সোয়ার, তার সঙ্গে আইএনজি দিয়ে, বাই প্লাস ওই শব্দটি দিয়ে প্লাস সাবজেক্ট, এবং বাকি অংশ পূর্বনির্মিত নিয়মেই চলবে। এরপর আমরা পরের নিয়মে যদি চলে যাই, তাহলে আমরা এবার দেখছি যে আসলে she said to me গুড মর্নিং, এটা আমাদের মডার্ন লাইফের একটা খুবই গুরুত্বপূর্ণ বাক্য। গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড নুন, গুড নাইট, এক্স্যাক্টলি গুড প্লাস টাইম যদি থাকে, গুড প্লাস টাইম, তখন আমরা কি করব, খুবই সহজ, একদম প্লেন ওয়াটারের মতো। সাবজেক্ট শি উইশড, কাকে উইশ করছে, আমাকে। কি উইশ করছে, গুড প্লাস টাইম, তাহলে এখানে আছে গুড মর্নিং। তাহলে আমরা দেখতে পেলাম যে গুড প্লাস টাইম থাকলে সাবজেক্ট প্লাস উইশ প্লাস অবজেক্ট প্লাস গুড প্লাস টাইম, এটি হচ্ছে নিয়ম। যে তো থ্যাংক ইউ আমাদের আসলে এই মডার্ন লাইফেরই খুবই পরিচিত একটা বাক্য। কেউ কোনো কাজ করে দিলে বা একটু উপকার করলেই আমরা সৌজন্যতার খাতিরে তাকে থ্যাংক ইউ বলে থাকি। তাহলে থ্যাংক ইউকে যখন আমরা ইনডাইরেক্ট করবো তখন কি করবো, খুবই সহজ, সাবজেক্ট শি, সে একটু তুলে দিয়ে থ্যাঙ্কড, প্লাস এই ইউটিউবে কাকে ধরবে, এই মিকে ধরে কি হলো, এই নিয়ে হয়ে গেল, শি থ্যাঙ্কড মি। এবার আমরা এই মডার্ন লাইফে গুড বাইও বলে থাকি, তা যেমন শি said to me good bye,
সে আমাকে বললো গুড বাই। আসলে আমরা সবাই সবাইকে একটা পর্যায়ে এসে দিনের গুড বাই বলি যখন আমাদের ফেরার প্রয়োজন হয়। তখন সেক্ষেত্রে আসলে বিড মানে হচ্ছে বিদায় জানানো, যেহেতু এখানে সেইটা পাস্ট টেন্স, সেই জন্য বিডের পাস্ট টেন্স ব্যাড। সাবজেক্ট এখানে সি, আমরা একটা ব্যাড লিখবো, ব্যাড মি, সাবজেক্ট প্লাস ব্যাড, প্রিপজিশন আর হবে না, প্লাস অবজেক্টটা থাকলো ইনভার্টেড কমা তুলে দিয়ে যে গুড বাই, গুড বাই, গুড বাই। তো আশা করি বুঝতে পেরেছেন আসলে আমাদের প্যাসেজ নারেশনের নিয়মও ঠিক এই পর্যন্তই, গুড বাই। আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন এবং যদি কোনো সমস্যা হয় অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করবো সলিউশন দেওয়ার জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।